30 সেপ্টেম্বর 2022 পশ্চিম আফ্রিকার ছোট্ট স্থলবেষ্টিত দেশ বুর্কিনা ফাসোতে ঘটল আরেকটা অভ্যুত্থান। সেই বছরেই দ্বিতীয়বার 34 বছর বয়সী সেনা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে ক্ষমতায় বসলেন বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে। কেউ তখনও জানতো না কয়েক বছরের মধ্যেই এই তরুণ ক্যাপ্টেন হয়ে উঠবেন আফ্রিকার সবচেয়ে আলোচিত নেতাদের একজন। কারণটা তেল না, হীরা না, কারণটা সোনা। বুর্কিনা ফাসোর মাটির নিচে লুকানো আছে আফ্রিকার পঞ্চম বৃহত্তম সোনার ভাণ্ডার, যেটা দশকের পর দশক ধরে খুঁড়ে নিয়ে গেছে বিদেশি কোম্পানিগুলো। খনি থেকে সোনা উঠত, ট্রাকে করে সীমান্ত পার হতো, বিদেশি রিফাইনারিতে গালানো হতো, আর সেই মুনাফার সিংহভাগ কখনোই ফিরে আসতো না বুর্কিনা ফাসোর মাটিতে। দেশের সাধারণ মানুষ প্রতিদিন যে মাটির ওপর হাঁটতেন তার নিচেই লুকানো ছিল বিপুল সম্পদ, অথচ সেই সম্পদের সুফল তাদের কাছে পৌঁছতো না বললেই চলে। গ্রামের একজন কৃষকের কাছে সোনার খনি মানে ছিল শুধু বিদেশি ট্রাকের ধুলো আর নিরাপত্তা বেষ্টনী, লাভের কোনো ভাগ না। ট্রাওরে বললেন, এবার থেকে এই সোনা থাকবে নিজের দেশেই। আর সেই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকলো একটা গল্প। মরুভূমির বুকে নাকি তৈরি হচ্ছে এক গোপন গোল্ড সিটি, যেখানে জমা হবে দেশের সব সোনা। প্রশ্ন হলো, এই গল্পের সত্যি কতটা আর কতটা কল্পনা? আর এই ভিডিও শেষে আমরা সেই প্রশ্নের একটা স্পষ্ট উত্তর খুঁজে পাব। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দাবি করা হয়েছে মরুভূমির মাঝে গড়ে উঠছে ঝকঝকে এক শহর, আধুনিক ভবন, চকচকে রাস্তা, পশ্চিমা কোনো কোম্পানির ছায়া নেই কোথাও। এই ভিডিওগুলোর নিচে লাখো মানুষের উচ্ছ্বাস, হাজারো শেয়ার, হাজারো মন্তব্য। আফ্রিকা জেগে উঠেছে, এটাই সত্যিকারের স্বাধীনতা। কিন্তু ক্যামেরার লেন্স যা দেখাচ্ছে, বাস্তবতা তার চেয়ে অনেক জটিল, অনেক বেশি স্তরযুক্ত। এই ভিডিওতে আমরা খুঁজে বের করব মাটির নিচে সত্যি কি তৈরি হচ্ছে, কেন এই প্রকল্প এত গুরুত্বপূর্ণ, আর কেন এই একই মানুষটাকে নিয়ে একদিকে চলছে বন্দনা, আর একদিকে চলছে যুক্তরাষ্ট্রের সিনেট পর্যন্ত পৌঁছানোর এক গুরুত্বপূর্ণ অভিযোগ। আসল যে জিনিসটা মাটি থেকে মাথা তুলছে সেটা কোনো রূপকথার শহর না, এটা একটা রিফাইনারি, নাম রাফিনর। 2023 সালে 23 নভেম্বর রাজধানী ওয়াগাদুগুর উপকণ্ঠে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রেসিডেন্ট ট্রাওরে নিজে। 5 হেক্টর জমির উপর তৈরি এই কমপ্লেক্সে থাকবে বছরে 150 টন সোনা পরিশোধনের ক্ষমতা। প্রতিদিন 400 কিলোগ্রাম হবে, আর বিশুদ্ধ মান হবে 99.99%, অর্থাৎ বিশ্বমানের খাঁটি সোনা। মালিয়ান কোম্পানি মারেনা গোল্ডের সাথে যৌথ উদ্যোগে তৈরি হয় এই কমপ্লেক্সের ভেতরেই থাকবে একটা গয়নার দোকান, গুদামঘর, নিরাপত্তা স্থাপনা আর রাষ্ট্রীয় সংস্থা সুনামের সদর দপ্তর। ধরুন আপনার পরিবারের একটা ধান ক্ষেত আছে, কিন্তু ধান ভাঙানোর কল নেই, তাই প্রতিবার ফসল কেটে পাশের গ্রামে নিয়ে যেতে হয় ভাঙাতে, আর সেই কলওয়ালাই লাভের বড় অংশ নিয়ে যায়। রাফিনর ঠিক সেই নিজস্ব চালকটাই বানানোর চেষ্টা। কাঁচা সোনা আর বিদেশে পাঠানো লাগবে না, নিজের দেশেই পরিশোধন করে পুরো মূল্যটা নিজের কাছে রাখা যাবে। এর পাশাপাশি সরকার তৈরি করছে দেশের প্রথম জাতীয় সোনার রিজার্ভ। এত বছরের ইতিহাসে এই প্রথমবার বুর্কিনা ফাসোর নিজস্ব সোনার ভাণ্ডার আছে নিজের দেশে। আরেকটা বিষয় দিয়ে বোঝা যাক গভীরে। ধরুন একটা পরিবার বহু বছর ধরে তাদের সোনার গয়না প্রতিবেশীদের ঘরে রেখে আসছিল, কারণ নিজেদের ঘরে কোনো লকার বা সিন্দুক ছিল না। এতদিনে সেই পরিবার নিজেদের একটা সিন্দুক বানিয়েছে, আর প্রথমবারের মতো নিজেদের সোনা নিজেদের ঘরে রাখতে শুরু করেছে। সিন্দুকটা ছোট, কিন্তু প্রতীকী অর্থে সেটা বিশাল। এটা প্রমাণ করে পরিবারটা এখন নিজের সম্পদ নিজেই সামলাতে সক্ষম। রাফিনর এই রিফাইনারি সম্পূর্ণ হলে সেটা হবে শুধু একটা কারখানা না, বরং একটা প্রতীকী কেন্দ্র, যেখানে প্রথমবারের মতো কাঁচা সোনার ঢুকে শোধিত হয়ে বেরিয়ে আসবে 24 ক্যারেট বিশুদ্ধ বার হিসেবে। একদম নিজের মাটিতে নিজের হাতে ভিত্তিপ্রস্তর স্থাপনের সেই দিনটার কথা কল্পনা করুন। মন্ত্রীর মাধ্যমে পড়া হয় প্রেসিডেন্টের বার্তা, যেখানে তিনি বলেন এখন থেকে তারা নিজেদের সোনা আর বিদেশে পরিশোধন করতে পাঠাবে না, বরং নিজেরাই সেটা করবেন। আর তখনই বোঝা যাবে তাদের খনি থেকে ওঠা কাঁচা সোনার আসল মূল্য কত।
প্রকল্পের সাথে যুক্তরা বলছেন এতে সরাসরি 100টির মতো চাকরি তৈরি হবে আর পরোক্ষভাবে 5,000-এরও বেশি মানুষের কর্মসংস্থান হবে সরবরাহ চেইনের বিভিন্ন স্তরে স্তরে। পরিবহন, নিরাপত্তা, প্যাকেজিং, প্রশাসনিক কাজ সবই হবে এখানে। এই রিফাইনারির ছাদের নিচেই বসবে আরেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সোনার মূল্যবান সামগ্রী নিয়ন্ত্রণকারী রাষ্ট্রীয় সংস্থা সোনাম এর সদর দপ্তর, যেটার কাজ হবে দেশের কোণে কোণে ছড়িয়ে থাকা ছোট ছোট খনি থেকে সোনা কেনা, নথিভুক্ত করা আর সেটাকে বৈধ চ্যানেলে নিয়ে আসা। অর্থাৎ এই একটা মাত্র কমপ্লেক্স আসলে গোটা সোনা শিল্পের একটি কেন্দ্রীয় স্নায়ুকেন্দ্র হয়ে দাঁড়াবে, যেখানে মিলবে খনি বাজার আর রাষ্ট্রের নিয়ন্ত্রণ, সব একই ছাদের নিচে। একটা মাত্র ঠিকানায় মন্ত্রী সিমো পিয়ের বুশিম, যিনি প্রকল্পটির তদারকি করছেন, বলেছেন এই কমপ্লেক্স হয়ে উঠতে পারে সোনার ঘর, এমন একটা জায়গা যেখানে দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ প্রথমবারের মতো একটা কেন্দ্রীয় রাষ্ট্র নিয়ন্ত্রিত ঠিকানা পাবে, আর বিদেশি মধ্যস্থতাকারীদের প্রয়োজন আর থাকবে না। এই গল্পের শিকড় খুঁজতে হলে ফিরতে হবে প্রায় 4 দশক পেছনে। 1983 সালে টমাস সাঙ্কারা নামের আরেকজন তরুণ ক্যাপ্টেন তখন ক্ষমতায় আসেন আর দেশের নামই পাল্টে রাখেন বুর্কিনা ফাসো, অর্থ সৎ মানুষের দেশ। সাঙ্কারা স্বপ্ন দেখতেন এমন একটা আফ্রিকার যে নিজের সম্পদ নিজেই নিয়ন্ত্রণ করবে, বিদেশি ঋণ আর বিদেশি কোম্পানির উপর নির্ভর করবে না। 1987 সালের 15ই অক্টোবর ক্ষমতায় আসার মাত্র 4 বছরের মাথায় নিজেরই ঘনিষ্ঠ সহযোগী ব্লেইস কোম্পানির নেতৃত্বে এক অভ্যুত্থানে সাঙ্কারা নিহত হন। সেই দিনের ঘটনা আজও ধোঁয়াশায় ঢাকা। একদল সশস্ত্র সেনা রাজধানীর একটা সরকারি ভবনে প্রবেশ করে আর মিনিটের মধ্যেই সাঙ্কারা আর তার 12 জন সহযোগী নিহত হন। তার মরদেহ তড়িঘড়ি করে কবর দেওয়া হয়, কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া ছাড়াই, যেন এক তরুণ নেতার স্বপ্নকে যতটা সম্ভব দ্রুত মাটি চাপা দেওয়া চেষ্টা। তার স্বপ্ন সেখানেই থেমে যায়। আর পরের 27 বছর কম পাওয়ারের ক্ষমতায় থেকে বিদেশি খনি কোম্পানিগুলোর জন্য দরজা খুলে দেন। 2022 সালের হিসেবে দেশের 15টি সোনার খনির মধ্যে 14টি ছিল বিদেশি মালিকানায়। এই মডেলকে অনেক অর্থনীতিবিদ বলেন খনন করে রপ্তানি করার ঔপনিবেশিক কাঠামোর বিশুদ্ধকরণ রূপ। মাটি খুঁড়ে কাঁচামাল বিদেশে পাঠাও, অন্য দেশ সেটা পরিশোধন করে মুনাফা করুক, আর সেই পরিশোধিত পণ্যই আবার চড়া দামে কিনে ফেরত আনা। দশকের পর দশক ধরে এই চক্রই ছিল বুর্কিনা ফাসোর অর্থনীতির বাস্তবতা, যেখানে দেশের মাটির নিচের সবচেয়ে মূল্যবান সম্পদ থেকে সবচেয়ে কম উপকৃত হতো খোদ নিজের দেশের মানুষ। ট্রাওরে ক্ষমতায় এসে বারবার সাঙ্কারার নাম নেন, নিজের প্রকল্পকে বলেন সেই অসমাপ্ত বিপ্লবের ধারাবাহিকতা। অর্থাৎ ধরুন একজন কৃষক তার জমিতে ভালো একটা ফসলের পরিকল্পনা করেছিলেন, কিন্তু ফসল তোলার আগেই তাকে সরিয়ে দেওয়া হলো, আর নতুন মালিক সেই জমি বিদেশি ঠিকাদারের হাতে ভাড়া দিয়ে দিলেন। প্রায় 3 দশক পর সেই কৃষকের নাতি একই জমিতে ফিরে এসে বলছেন, এবার ফসল তুলব নিজের গোলায়। সোনার উপরেই এই নিয়ন্ত্রণ, তাই শুধু অর্থনৈতিক নীতি না, এটা একটা ঐতিহাসিক প্রতিশোধ আর প্রতীকী পুনর্মিলনও। ট্রাওরে নিজে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন 2009 সালে মালি যুদ্ধে, আর বুর্কিনা ফাসোর নিজস্ব ইসলামপন্থী বিদ্রোহ দমনে অংশ নিয়েছেন সরাসরি যুদ্ধক্ষেত্রে। অর্থাৎ তিনি সাঙ্কারার মতো নিছক আদর্শবাদী তাত্ত্বিক না, বরং একজন মানুষ যিনি নিজের চোখে দেখেছেন কিভাবে দুর্বল রাষ্ট্র সন্ত্রাসবাদের কাছে ভূখণ্ড হারায়, আর সেই অভিজ্ঞতা থেকেই তার রাষ্ট্র নিয়ন্ত্রণের কঠোর নীতির জন্ম। এই দুই নেতার মধ্যে একটা গভীর সংযোগ আছে, যেটা শুধু ভাষণে সাঙ্কারার নাম নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। ট্রাওরে নিজেও সাঙ্কারার মতোই ফরাসি প্রভাব থেকে দূরে সরে যাওয়ার পথে হেঁটেছেন। ফরাসি সেনা বহিষ্কার করেছেন, ফরাসি মুদ্রা CFA ফ্রার বিকল্প খোঁজার কথা বলেছেন। প্রশ্ন হলো, সাঙ্কারা যেখানে থেমে গিয়েছিলেন এক বুলেটের আঘাতে, ট্রাওরে কি সেই একই পরিণতি এড়াতে পারবেন? এই প্রশ্নটা নিছক ঐতিহাসিক কৌতূহল না। বুর্কিনা ফাসোর রাজনৈতিক ইতিহাসে গত 6 দশকে অন্তত 8 বার সফল সামরিক অভ্যুত্থান ঘটেছে, যা পশ্চিম আফ্রিকার মধ্যে অন্যতম সর্বোচ্চ। এই অস্থির ইতিহাসের প্রেক্ষাপটেই ট্রাওরের নিজস্ব নিরাপত্তা বলয় আর গোপনীয়তা বোঝা প্রয়োজন। একজন নেতা যিনি নিজেই 2টো অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা এসেছেন, তার কাছে নিজের নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, বরং টিকে থাকার প্রশ্ন।
ট্রাওরে নিজে প্রকাশ্যে একাধিকবার বলেছেন তিনি মৃত্যুকে ভয় পান না, গাদ্দাফি বা সাঙ্কারার মতো মরতেও প্রস্তুত। এই ধরনের বক্তব্য একাধিক তার সমর্থকদের কাছে সাহসিকতার প্রতীক। আবার অন্যদিকে বিশ্লেষকদের চোখে একটা সতর্ক সংকেত যে তিনি নিজেও জানেন তার অবস্থান কতটা ঝুঁকিপূর্ণ। সংখ্যায় দেখলে এই রূপান্তরটা বিস্ময়কর। 2022 সালের ক্ষমতায় আসার পর থেকে সরকারি হিসেবে বুর্কিনা ফাসো সোনা থেকে আয় করেছে প্রায় $18 বিলিয়ন। 2025 সালের শুরুতে ট্রাওরে ঘোষণা দেন দেশের $4.7 বিলিয়ন বৈদেশিক ঋণ পুরোপুরি শোধ হয়ে গেছে। রাষ্ট্রীয় সংস্থা সোপামিপ গঠন করে সরকার দখল নিয়েছে বুনগু আর ওয়ানগিও খনি। আর 2026 সালের 9 জুলাই ইয়োকোতে চালু হয়েছে দেশের প্রথম পুরোপুরি রাষ্ট্রীয় মালিকানার শিল্প সোনার খনি। কারুশিল্প পর্যায়ের ক্ষুদ্র সোনা খনির ক্ষেত্রেও বিপ্লব ঘটেছে। রাষ্ট্রীয় ক্রয় সংস্থা সোনাম তৈরি হওয়ার আগে এই সোনার প্রায় পুরোটাই পাচার হয়ে যেত মালি, টোগো ও আইভরি কোস্টের মধ্যে দিয়ে। সরকার 1 পয়সাও পেত না। সোনাম সারা দেশে ক্রয় কেন্দ্র বসিয়ে এই ধারা ভেঙে দিয়েছে। 9টি নতুন খনন সমবায় গঠন করে নির্দিষ্ট খনন করিডোর চিহ্নিত করে আর কড়া তদারকি বসিয়ে এই পুরো ব্যবস্থাটা এমনভাবে সাজানো যাতে একজন ছোট খনি শ্রমিকও তার তোলা সোনা সরাসরি রাষ্ট্রীয় ক্রয় কেন্দ্রে বিক্রি করতে পারেন, দালাল বা পাচারকারীর মধ্যস্থতা ছাড়াও। বুনগু আর ওয়ানগিও খনি অধিগ্রহণের প্রক্রিয়াটাও একটা ভালো উদাহরণ কিভাবে সরকার দর কষাকষি করেছে। প্রাথমিকভাবে যে সম্পত্তির মূল্য $30 কোটি দাবি করা হয়েছে, শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সেটা মাত্র $60 থেকে $80 মিলিয়ন নামিয়ে আনা হয়, অর্থাৎ প্রায় 4 ভাগের 1 ভাগে। কানাডীয় কোম্পানি IMF গোল্ডের স্ক্যানে খনিতে অংশীদারিত্ব 90% থেকে কমিয়ে 85% নামিয়ে আনা হয়েছে। আর সরকার লক্ষ্য রাখছে দেশের সবচেয়ে বড় খনি কিয়াকার অন্তত 50% মালিকানা অর্জনের। কিয়াকা খনিটি চালু হয়েছিল 2025 সালের জুনের শেষে। বহু বছরের উন্নয়ন কাজের পর আর এটি এখন দেশের সবচেয়ে বড় উৎপাদন ক্ষমতা সম্পন্ন খনিগুলোর একটি। এই সবগুলো সংখ্যা একসাথে জোড়া দিলে একটা স্পষ্ট প্যাটার্ন বেরিয়ে আসে। প্রতিটা চুক্তি, প্রতিটা অধিগ্রহণ, প্রতিটা নতুন নীতি একই দিকে যাচ্ছে, রাষ্ট্রের হাতে নিয়ন্ত্রণ বাড়ানোর দিকে, ধাপে ধাপে, বছরের পর বছর ধরে। নথিভুক্ত কারুশিল্প সোনা উৎপাদন ছিল মাত্র 8.1 টন। 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 42 টনে। এখানে একটা কথা বুঝুন, ধরুন একটা নদীর পানি এতদিন অসংখ্য ছোট ছোট ফাটল দিয়ে চুইয়ে চুইয়ে বেরিয়ে যাচ্ছিল, কেউ টের পাচ্ছিল না। সরকার সেই ফাটলগুলো একে একে বন্ধ করে দিয়ে পুরো নদীটাকে ঢুকিয়ে দিল একটা বাঁধের ভেতরে। ফলাফল 2026 সালের প্রথম 6 মাসেই সরকারি হিসেবে সোনা থেকে আয় হয়েছে $6 বিলিয়ন বেশি। ভবিষ্যতের জন্য সেই আয়ের একটা অংশ জমা হচ্ছে সিগু নামের একটা সর্বোত্তম তহবিলে, যেটার লক্ষ্য অবকাঠামো নির্মাণে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এর পাশাপাশি 20টিরও বেশি নতুন সোনার প্রকল্পে অনুসন্ধান কাজ চলছে সক্রিয়ভাবে। অর্থাৎ এই সংখ্যাগুলো আগামী কয়েক বছরে আরও বাড়ার সম্ভাবনা আছে। 2024 সালে দেশটির প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছিল 4.9%, আর 2025 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে 5.8%। পশ্চিম আফ্রিকায় অনেক প্রতিবেশী দেশের তুলনায় যথেষ্ট উঁচু হার, বিশেষ করে যেখানে দেশটির একটা বড় অংশ এখনও নিরাপত্তা সংকটে জর্জরিত। 2025 সালের এপ্রিলে ট্রাওরে ঘোষণা দেন এক প্রোগ্রেসিভ অ্যান্ড পপুলার রেভলিউশন বা প্রগতিশীল জনপ্রিয় বিপ্লবে, যেখানে সোনার পাশাপাশি জড়িয়ে আছে আরও অনেক প্রতীকী পদক্ষেপ। ঔপনিবেশিক আমলের ফরাসি পোশাক রীতি বাদ দিয়ে ঐতিহ্যবাহী বুর্কিনার পোশাক চালু, স্থানীয় ভাষাগুলোকে সরকারি ভাষায় মর্যাদা দেওয়া, একটা দেশীয় বৈদ্যুতিক গাড়ি কোম্পানি ইতাওয়া চালু করা, যাদের গাড়ির নাম শাহের। রাজধানীর উপকণ্ঠে একটা আধুনিক আন্তর্জাতিক মানের বিমানবন্দরও নির্মাণাধীন। আর পরিকল্পনায় আছে একটা বড় শপিং কমপ্লেক্স ওয়াগা মল। তবে এই সাফল্যের গল্প সবখানে সমান নয়। একসময় দেশের দ্বিতীয় প্রধান রপ্তানির পণ্য ছিল তুলা, কিন্তু 2025 সালের জুলাইয়ে রাষ্ট্রীয় তুলা সংস্থা সোকোমা বন্ধ হয়ে যায়, যা মনে করিয়ে দেয় সোনার এই উজ্জ্বল গল্পের পাশাপাশি অর্থনীতির অন্য খাতগুলো এখন ধুঁকছে। এই সব কিছুর মূল সুর একটাই, বিদেশ নির্ভরতা কমিয়ে নিজের পায়ে দাঁড়ানো, প্রতীক থেকে শুরু করে অর্থনীতি পর্যন্ত।